গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের অন্যদিন পর্ব 2। আদিত সাহেব বললেন, উনি নবী সাহেব, গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, রিটায়ার করেছেন। অবস্থাটা দেখেছেন, রাতে চোখে একেবারেই দেখতে পায় না, হাত ধরে বাথরুমে নিতে হয়। উনি কি ঘর ছেড়ে দিবেন? শফিক বলল। আদিত সাহেব গলা নিচু করে বললেন, পাগল হয়েছেন? শিকড় গজিয়ে গেছে, এই ঘর ছেড়ে যাবেন না কোথাও। 2 মেয়ে থাকে ঢাকায়, জামাইরা বড় চাকুরে। তারা নেবার চেষ্টা কম করে নাই, নিজের চোখে দেখা ছোট মেয়েটার কত কান্নাকাটি। নবী সাহেব ঝগড়াটা থামিয়ে ফেললেন, তারপর নিচু গলায় ডাকতে লাগলেন, এই কাদের, এই কাদের। কাদের এই মেসের বাবুচি টাবুচি হবে। সে এসে হাত ধরে তাকে উপরে নিয়ে গেল। আজিজ সাহেব ফিসফিস করে বললেন, বুড়ার দিন শেষ হয়ে আসছে, হাঁপানি আছে, ডায়াবেটিক্স আছে, সারা রাত খক খক করে কাশে। কিন্তু তেজ কি, মেয়ের বাড়িতে গিয়ে থাকবে না। এত তেজ ভালো না রে ভাই, এখন আরাম নেওয়ার সময়। কি বলেন? তা তো ঠিকই, বুড়া হইলে বুদ্ধিশুদ্ধি কিছু থাকে না। শফিক ঘুম থেকে উঠে অন্য মানুষ, হাসি খুশি হাবভঙ্গি, চা খেতে খেতে বলল, তোর কোনো চিন্তা নেই, প্রাইভেট টিউশনই ঠিক করে রেখেছি, সপ্তাহে 5 দিন যাবে। চোখ বন্ধ করে কলেজে ভর্তি হয়ে যা। সচারেক টাকাও জমিয়েছি, অসুবিধা হবে না। তাছাড়া আরেকটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি? ছুটির দিনে কাটা কাপড়ের ব্যবসা করব, তুইও থাকবি। সেটা কি রকম ব্যবসা? সস্তা দরে দোকান থেকে কাটা কাপড়ের পিস কিনে ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করব। লাভের ব্যবসা, লালু সব ঠিকঠাক করে দিবে। লালুকে? কাটা কাপড়ের ব্যবসা করে, ধরুন বলল, আমাকে খুব খাতির করে। আমি হাসি মুখে বললাম, তুই বদলে গেছিস খুব। শফিক ঘর ফাটিয়ে হা হা করে হাসতে লাগলো। বদলাবো না তো কি, তুইও বদলাবি। দুবেলা না খেয়ে থাকলেই সব ওলটপালট হয়ে যায়, বুঝলি। একদিন তো রাস্তায় সুচ বিক্রি করলাম, মজার ব্যাপার খুব। শফিক সিগারেট ধরিয়ে ফুসফুস করে টানতে লাগলো। ওর আগে সে সুন্দর চেহারা নেই, চোখের নিচে কালি পড়েছে, গালের চোয়ালের উঁচু হয়ে সমস্ত চেহারাটাই কেমন যেন রুক্ষ হয়ে গেছে। শফিক হাসি মুখে বলল, সুচ বিক্রির গল্পটা শোন। একেবারে মরণ দশা তখন, চাকরি বাকরি কিছুই নেই, হাতে জমানো টাকা পয়সা যা ছিল সব শেষ। পুরো একটা দিন উপোস। দরজা বন্ধ করে খানিকক্ষণ কাটলাম। সন্ধ্যাবেলা বেরিয়েছি রাস্তায়। এমনি সময় এক লোক এসে বলল, সুচ নিবেন ভাই? 6টা 4 আনা। আমি অবাক হয়ে বললাম, সুচ বিক্রি করে চলে তোমার? সে লোক আমতা আমতা করে বলে, না স্যার, চলে কই, ঘরে 4 জন খানেওয়ালা। সেই রাত্রেই শুরু হলো আমার সূচের ব্যবসা। মূলধন জোগাড় করলাম যৌদি সানবের কাছে থেকে। খুব লাভের ব্যবসা, 5 টাকার সূচে 10 টাকা লাভ। লজ্জা লাগতো না তোর? না, লজ্জা লাগবে কেন? পরিচিত কারোর সঙ্গে দেখা হয় নাই। বেশি দিন সুচ বিক্রি করলে হয়তো হতো, বেশি দিন করি নাই। তবে আমাদের ক্লাসের একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল একদিন। পেছন থেকে চিনতে পারিনি, যথারীতি বলেছি, আবার সুচ নিবেন, সস্তা করে দিচ্ছি। মেয়েটা ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে একেবারে ফ্যাকাশে হয়ে গেল। অনেকক্ষণ কথাই বলতে পারল না। শেষমেশ বলল, কাল সন্ধ্যায় একবার আমার বাসায় আসবেন,
আসেন না, ঠিকানা রাখেন, আসবেন কিন্তু। গিয়েছিলি? গেলাম। রাজপ্রাসাদের মতো বাড়ি। দেখলেই বুকের মধ্যে হু হু করে। মেয়েটাকে দেখে কে বলবে এদের এত পয়সা? দারুণ মন খারাপ হয়ে গেল। মেয়েটি সেই রাতেই কম্পি কম্পিউটারের একটা চাকরি জোগাড় করে দিল। প্রেসের মালিককে কি বলেছিল কে জানে। যাওয়া মাত্র ১ মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিল। মেয়েটা তো খুব ভালো। হুম, ভালো মেয়ে। তোকে একদিন নিয়ে যাব। শফিককে নিয়ে সেই দিনেই কলেজে ভর্তি হয়ে গেলাম। কলেজের প্রিন্সিপাল গম্ভীর মুখে বললেন, ৩ বছর লস দিয়েছ দেখছি। এই ৩ বছর করেছ কি? কান টান লাল হয়ে গেল আমার। নিজের অভাব অনটনের কথা আমি মুখ ফুটে কখনো বলতে পারি না। পুরনো বইয়ের দোকান থেকে কিছু বইপত্র জোগাড় করলাম। যে বাড়িতে প্রাইভেট টিউশনি জোগাড় হয়েছে সে বাড়িতেও শফিক আমাকে নিয়ে গেল। ৯-১০ বছরের একটি মেয়ে আর ক্লাস 1-এর একটি ছেলেকে পড়াতে হবে। এদের মা নেই। বাবা ব্যস্ততার মধ্যে সময় করতে পারেন না। ভদ্রলোক বললেন, দুটিই ভীষণ শয়তান। অস্থির হয়ে পড়েছি আমি। দেখেন ভাই, যদি কিছু করতে পারেন। বাচ্চা দুটিকে ভালো লাগলো। ছোটটি দেখি একটা পেন্সিল দিয়ে বোনকে খোঁচা দেওয়ার চেষ্টা করছে। বড়টির মুখের ভাব এরকম যে এইসব ছেলে মানুষের ব্যাপার দেখে সে বড়ই বিরক্ত। বাচ্চা দুটির খুব মায়াকাড়া চেহারা। পান্থনিবাসে ফিরে এলাম অনেক রাতে। জ্যোতিষানবের ঘরে প্রদীপ জ্বলছে। তার মোটা গম্ভীর গলা শোনা যাচ্ছে, আপনার রবির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন আছে, অতি শুভ লক্ষণ। হাজারে একটা পাওয়া যায় না। তবে মঙ্গলের ক্ষেত্র ভালো না, গ্রহ কুপিত হয়েছে। আদিত সাহেবের ঘরে হইচই করে তাস খেলা হচ্ছে। তীক্ষ্ণ গলায় কে যেন চেঁচাচ্ছে, এটা তো নো ট্রাম্পের কল। মাথার মধ্যে কিছু আছে আপনার? গোবরপুরা মাথায় অফিসের কাজকর্ম করেন কিভাবে? বারান্দায় পাটি পেতে লম্বা হয়ে শুয়ে আছেন করিম সাহেব। কাদের তার গায়ে তেল মাখাচ্ছে। আরামে চোখ ছোট হয়ে আসছে করিম সাহেবের। আমাদের দেখে টেনে টেনে বললেন, তেল মালিশের মতো উপকারী কিছু নাই। ২টা চিকিৎসা আছে, জল চিকিৎসা আর তেল চিকিৎসা। পান্থনিবাসে আমার জীবন শুরু হলো ১১ই মার্চ ১৯৬৫ সাল। বাড়ি থেকে চিঠি এসেছে। বাবা এবং মা দুজনেই ২টি পৃথক খামে চিঠি দিয়েছেন। বাবার চিঠি অত্যন্ত সংক্ষিপ্ত। সে চিঠিতে নিজের ছেলেমেয়ের কথা কিছুই নেই। স্টেশন মাস্টার এবং পোস্ট মাস্টারের কথা বিশদভাবে লেখা। বাবা লিখেছেন, বেহেলার দাম কত তা নিশ্চয়ই খোঁজ নিয়েছ। ভালো করিয়া অনুসন্ধান করিবে এবং রেজিস্ট্রারি চিঠি দিয়া আমাকে জানাইবে। এদিকের খবর ভালো, তবে স্টেশন মাস্টার সাহেবের বড় বিপদ। তার চাকরি নিয়ে ঝামেলা হইতেছে। হেড অফিস হইতে ইন্সপেকশন হইবে, বড় বিপদ। তার চাকরি নিয়ে ঝামেলা হইতেছে। হেডমাস্টার অফিস হইতে আমরা বড় উদ্বিগ্ন আছি। আমাদের পোস্টমাস্টার সাহেবের মেজ মেয়ের বিবাহের দিন ধার্য হইয়াছে। ছেলে কাস্টমসে চাকরি করে, ৩৭৫ টাকা বেতন। ১৫ই ফাল্গুন ইনশাল্লাহ বিবাহ। দেনা পাওনা নিয়ে ছেলের এক মামার সহিত কিঞ্চিত মনোমালিন্য হইয়াছে। মামাটি অতি অভদ্র, সাক্ষাতে সমস্ত বলিব। মায়ের চিঠিটাও ছোট। আমার পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন। স্বাস্থ্য কেমন আছে, এখনকার খাওয়া দাওয়া কেমন, এইসব। কিন্তু শেষের দিকে লিখেছেন, তোমার বাবার স্বাস্থ্য বিশেষ ভালো না। খাওয়া দাওয়ায় ইদানিং খুব অনিয়ম করেন।
আমার সন্দেহ হয় তাহার অল্প অল্প মাথার দোষ দেখা দিয়াছে। পরে বিস্তারিত লিখিব। চিঠি পড়ে খুব মন খারাপ হয়ে গেল। মা নিশ্চয়ই অনেক কিছু গোপন করেছেন। খুব অস্থির লাগল। শফিকের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, কিন্তু সে আসবে রাত 11টার দিকে। বারান্দায় চেয়ার টেনে চুপচাপ বসে রইলাম। 4-5 মাসে বাবার এমন কি হতে পারে যাতে মা ভেবে বসেছেন বাবার মাথায় দোষ হয়েছে। তাছাড়া সংসার চলছে কিভাবে, সেই প্রসঙ্গে কেউ কিছু লেখেন নাই। জমির আয় অতি সামান্য। মামারা মাঝে মাঝে টাকা দিয়ে সাহায্য করেন। এখনো পড়ছেন কিনা কে জানে। পারুলের স্কুলের বেতন দেওয়া হয়েছে কিনা, না নাম কাটিয়ে বাড়িতে বসে আছে। কিছুদিন আগে পারুলের চিঠি পেয়েছি, সেখানে এসব কিছুই লেখা নেই। সেখানে এসব কিছুই লেখা নেই। বাড়ির জন্য বড় মন কাঁদতে লাগলো। জ্যোতিষানবের কাছে একটু যে বসবো সে উপায় নেই। তার নাকি আবার কি এক মৌনব্রত শুরু হয়েছে। 1 সপ্তাহ কারুর সঙ্গে কথা বলবেন না। হাত দেখাতে যারা আসছে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। শফিক মৌনব্রতের প্রথম দিনে চেঁচিয়ে বলেছে, শুধু ভং, রোজগারপাতি নাই কিনা নতুন এক ফিকির বের করেছে। এর উত্তরে জ্যোতিষানব স্লেটে বড় বড় করে লিখেছেন, মৌনব্রত অবস্থায় আমাকে রাগাইও না। সেই স্লট রেখে এসেছেন শফিকের বিছানায়। শফিক রেগে মেগে অস্থির। তার এরকম রাগের অর্থও ঠিক বুঝতে পারি না। রোজগার বাড়াবার ফন্দেই যদি হয় তাতে ক্ষতি কি? ফন্দে ফিকির তো সবাই করে। তা এমনিতেও তারও খুব তিরিক্ষি মেজাজ হয়েছে, কোনো কারণ ছাড়াই রেগে ওঠে। করিম সাহেবের সঙ্গে অকারণে একটা ঝগড়া করল। করিম সাহেব রোজকার মতো সন্ধ্যাবেলা গায়ে তেল মাখাচ্ছিলেন। শফিক গম্ভীর হয়ে বলল, এই কুৎসিত অভ্যাসটা ছাড়েন দেখি। আপনার তো কোনো অসুবিধা দেখছি না। ঘরের সামনে একটা লোক ন্যাংটা হয়ে তেল মাখায়, এটা সহ্য করা যায় না। আমি ন্যাংটা হয়ে তেল মাখাই? আমি? তুমুল হইচই বেঁধে গেল। নবী সাহেব এসে থামালে। শফিকের প্রেসের চাকরিটা নাই, কিনে গোলমাল করেছে কে জানে। লালুর সঙ্গে কাটা কাপড়ের ব্যবসা শুরু করেছে। সারাদিন রোদে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে। সন্ধ্যার পর যায় বয়স্কদের কি একটা স্কুলে। এই চাকরিটা যে সে কিভাবে করে যেন ধা করে জোগাড় করে ফেলেছে। মিউনিসিপ্যালিটি থেকে মাসে তাকে 100 টাকা করে যাতায়াত খরচ দেয়। এর বিনিময়ে বস্তির লোকেদের সে বর্ণ পরিচয় পড়ায়। এই চাকরিতে সে খুব সন্তুষ্ট। হাসি মুখে আমাকে বলে, সব গুন্ডা পান্ডাদের সঙ্গে খাতির হয়ে গেছে রে, অনেকেই আমার ছাত্র কিনা। খুব মানায়। দেখবি ওদের নিয়ে নিউ প্রেসের মালিককে রাম ধলাই দিব একদিন। আর আমাদের রশিদ মিয়াকেও। রশিদ মিয়া আবার কি করেছে? মস্ত বড় চোর। দেখ না কি করি শালাকে। আমার মনে হয় শফিকের কোনো একটা অসুখ করেছে। রাতে তার ভালো ঘুম হয় না, ছটফট করে। প্রায় দেখা যায় অন্ধকার ঘরে স্টোভ জ্বালিয়ে চা করছে। রাতের বেলা তার চা খাওয়ার সঙ্গী নিশানাথ বাবু। দুজনে চুপচুপ করে অন্ধকারে চা খায়, আবার ঝগড়াও করে। আমি প্রাণপণ চেষ্টা করি পড়াশোনা করতে, কিন্তু কিছুতেই মন বসে না। ক্লাসে বড্ড ঘুম পায়। প্রফেসররা একঘেয়ে সুরে কি বলেন তারাই জানেন। এক এক সময় এমন নির্বোধ মনে হয় তাদের। ক্লাস ফাঁকি দিয়ে
প্রায়ই চলে যাই সদরঘাট। লঞ্চ টার্মিনালের কাছে শফিক লালুকে নিয়ে কাটা কাপড় বিক্রি করে। জায়গাটা নাকি ভালো। ঘরে ফেরা মানুষরা বেশি দরদাম ধরে না, ঝটপট কিনে ফেলে। আমাকে দেখলেই শফিক বিরক্ত হয়, গম্ভীর হয়ে বলে, ক্লাস ফাঁকি দিয়ে আসলি, মুসিবত দেখি। ক্লাসে যেতে সত্যি আমার ভালো লাগে না। কলেজের ছেলেগুলোকে আপন মনে হয় না কখনো। অনেক বেশি ভালো লাগে পান্থনিবাসের লোকজনদের। এদের সাথে আমার পরিচয় অল্প দিনের, তবু মনে হয় যেন কতকালের চেনা। সিরাজ সাহেবের কথাই ধরা যাক, বয়সে আমার চেয়ে 10-12 বছরের বড়, কিন্তু আমার সঙ্গে এমনভাবে কথা বলেন যেন আমি তার দীর্ঘদিনের বন্ধু। 35-এর মতো বয়স হয়েছে, বিয়ে করেছেন মাত্র গত বছর। বিয়ের প্রসঙ্গ উঠলেই লাজুক ভঙ্গিতে বলেন, শুধু পয়সার অভাবে দেরি করলাম, কিন্তু বড় বেশি দেরি করে ফেলেছি। বউটার বয়স অল্প রে ভাই, মনে মনে বোধ হয় কষ্ট পায় বুড়ো হাজব্যান্ড। সিরাজ সাহেব প্রতি শনিবার দেশে যান, সোমবার সকালে এসে অফিস ধরেন। শুক্রবার বিকেলে তার সঙ্গে বাজারে যেতে হয় আমাকে। খুঁটি নাটি কত কি যে দরদাম করেন, মুখে কপট বিরক্তির রেখা। বুঝলেন ভাই, বিয়ে করার যন্ত্রণা। বাজারে ঘুরতে ভালো লাগে বলেন দেখি? গতবার যে নিয়ে গেলাম লাল ফিতা, পছন্দ হয় নাই। রংটা নাকি কটা। মেয়েদের মনে ঠিক পাওয়া মুশকিল রে ভাই। সিরাজ সাহেবের বউটির আবার গল্পের বই পড়ার নেশা। মাঝে মাঝেই বই নিয়ে যাওয়ার ফরমাস থাকে। বইয়ের দোকানে ঘুরতে ঘুরতে ঘাম বেরিয়ে যায় আমার। বই আর সিরাজ সাহেবের পছন্দ হয় না। যে বই দেখানো হয়, সিরাজ সাহেব ঘাড় নাড়েন। মলাটে এটা পাখির ছবি নাকি? এই বই ভালো হবে কি করে ভাই? একটা ট্র্যাজিক বই দেখান না। এমন সব অদ্ভুত অদ্ভুত জিনিস কেনার কথা মনে হয় সিরাজ সাহেবের। একবার কিনবেন সন্দেশ তৈরির সাজ। সদরঘাট আর নিউ মার্কেট চষে ফেললাম দুজনে, কোথাও পাওয়া যায় না। সিরাজ সাহেবের মুখ শুকিয়ে পাংশু, খুব করে বলে দিয়েছে নিতে। শখ হয়েছে একটা। ছেলে মানুষ তো, শেষ পর্যন্ত চকবাজারে পাওয়া গেল। সিরাজ সাহেবের গাল ভর্তি হাসি, যেন গুপ্তধন পেয়েছেন। রাতে টিউশনি করে ফেরার পর সিরাজ সাহেব একবার আসবেনই আমার ঘরে। হাসি মুখে বলবেন, বারান্দার মধ্যে খানিকক্ষণ বসবেন নাকি রঞ্জু ভাই? পড়াশোনার ক্ষতি হলে থাক, আমি রোজই গিয়ে বসি। এ কথা সে কথা বলার পর সিরাজ সাহেব একসময় বইয়ের কথা এনে ফেলেন। কোয়ার্টার বিলে নিয়ে আসতে হবে, ছেলে মানুষ। একা একা থাকতে পারেন বলেন দেখি? তারপর তার আবার ভূতের ভয়। শিগগিরই পাবেন কোয়ার্টার? অফিসার্স গ্রেডে গেলে পাবো। সুন্দর কোয়ার্টার, বেডরুম 2টা, বারান্দা আছে, ফুলের টবও রাখা যায়। আপনার ভাবির আবার গাছের শখ। তাই নাকি? আর বলেন কেন? গাছের নামে অজ্ঞান। এবার হুকুম হয়েছে রজনীগন্ধার চারা নিয়ে যেতে হবে। বিয়ে করার কি যে ঝামেলা, বিয়ে না করলে বুঝবেন না। সিরাজ সাহেব কপট বিরক্তিতে মুখ অন্ধকার করতে চেষ্টা করেন। বারান্দার আচ্ছায় অন্ধকারেও কিন্তু তার হাসি মুখ ঢাকা পড়ে না। বড় ভালো লাগে আমার। একবার ভাবিকে দেখতে যাব আপনার সঙ্গে। অবশ্যই অবশ্যই, এই শনিবারই চলেন। কি যে খুশি হবে, না দেখলে বিশ্বাস করবেন না। ওর কাছে আপন পর কিছুই নাই, সবই আপন। যেতে হবে কিন্তু ভাই, ছাড়ব না আমি।
শনিবার কিন্তু সিরাজ সাহেব যেতে পারলেন না। অফিসের কাজ পড়ে গেল হঠাৎ করে। মুখ কালো করে ঘুরতে লাগলেন। রাতে খেতে পারলেন না। মোটেই নাকি খিদে নেই। রবিবার ভোরে দেখি তার চোখ বসে গেছে, দিশেহারা ভাব। সারা রাত নাকি ঘুম হয়নি, খুব আজে বাজে স্বপ্ন দেখেছেন। দেখেছেন যেন একটা মস্ত সাপ রেখেকে ছবল দিচ্ছে। মনটা বড় অস্থির ভাই। চলেন দেখি নিশানাতের কাছে যাই। নিশানাত গম্ভীর মুখে শুনলেন সবকিছু। তার ভাব দেখে মনে ভরসা পাওয়া যায় না, কিন্তু কথা বললেন খুব নরম গলায়। দুশ্চিন্তাগ্রস্ত মন তো, তাই এসব দেখেছেন। এইসব কিছু না, শনিবার তো এলো বলে। বড় সাহেবকে বলে এবার একদিন বেশি থেকে আসবেন। কিন্তু পরের শনিবারে সিরাজ সাহেবকে অফিসের কাজে খুলনা চলে যেতে হলো। সোমবার সন্ধ্যায় ফিরলেন। আমরা সিরাজ সাহেবের দিকে তাকাতে পারি না। নবী সাহেবের মতো মানুষ উদ্বিগ্ন হয়ে বললেন, দেশে একটা টেলিগ্রাম করে দাও, চিন্তা করবে তো। সিরাজ সাহেব দার্শনিকের মতো মুখ করে বললেন, টেলিগ্রাম করে আর কি হবে। পান্থনিবাসের জীবনযাত্রা খুব একঘেয়ে বলেই মনে হয়। সোমবার রাতে আমাদের বিস্ময়ের সীমা রইল না। সবাই অবাক হয়ে দেখলাম রিকশা থেকে একটা ফুটফুটে মেয়ে নামছে। এমন মায়াকাড়া চেহারা, হলুদ রঙের একটা শাড়িতে দারুণ মানিয়েছে। যদিও কেউ আমাকে কিছু বলেনি, তবু বুঝলাম এই মেয়েটি সিরাজ সাহেবের বউ। একটা হুলস্থুল পড়ে গেল আমাদের মধ্যে। নিশানাত জ্যোতিষানব সিরাজ সাহেবকে ভাই বলে ডাকেন। তিনি অবলীলায় বলতে লাগলেন, এসো মা এসো, আসবে সিরাজ। যাবে কোথায়? অফিসের কাজে আটকা পড়ে যেতে পারেনি, আজও সকাল সকাল চলে গেছে, এখনই আনতে লোক যাবে। সিরাজ সাহেবের বউটি অল্প সময়ের মধ্যে সহজ হয়ে গেল। নিশানাত বাবু এবং নবী সাহেব দুজনকেই সে এমন সুরে চাচা যান ডাকতে লাগল, যেন বহুদিন পর হারানো চাচা ফিরে পেয়েছে। নবী সাহেব দুবার রান্নাঘরে গিয়ে তদারক করলেন, নাস্তা পানি কি দেওয়া হবে। শফিক চলে গেল সিরাজ সাহেবের অফিসে। করিম সাহেব গম্ভীর হয়ে ঘোষণা করলেন, আজ তিনি অফিসে যাবেন না। দুপুরের খাবারটা যেন ভালো হয় সেটা দেখাশোনা করা দরকার। কাদের ওপর ভরসা করা যায় না। মেয়েটি মনে হলো অভিভূত হয়ে পড়েছে। সে কখনো ভাবেনি এমন একটা সমাদর তার জন্য অপেক্ষা করে আছে। সবার সঙ্গে সে এমন ভাব করতে লাগলো যেন সে পান্থনিবাসে দীর্ঘদিন ধরে আছে। এখানকার সবাই তার চেনা। শফিক সিরাজ সাহেবকে সঙ্গে করে 11টার দিকে নিয়ে এলো। সিরাজ সাহেবকে কিছুই বলেনি সে। সিরাজ সাহেবের মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে। তিনি কাপা গলায় বললেন, আমার নাকি দুঃসংবাদ আছে। জ্যোতিষানবের দাড়ির ফাঁকে হাসি খেলে গেল। তিনিও যথাসম্ভব গম্ভীর গলায় বললেন, যান দেখি আমার ঘরে, দুঃসংবাদ তো আছেই। ঘরে গিয়ে বসেন ঠান্ডা হয়ে, বলছি। সিরাজ সাহেব ঘরে ঢুকতেই ঝবাং করে দরজা বন্ধ করে ফেলা হলো। জ্যোতিষানবের হাতে তালা মজুদ ছিল। তালা লাগিয়ে দেওয়া হলো দরজায়। আমাদের সমবেত হাসির শব্দে রাস্তায় লোক জমে গেল। রাতের বেলা রাতের বেলা খেতে গিয়ে দেখি ফিস্টের ব্যবস্থা। এ মাসের বাজারের ভার আজিজ সাহেবের হাতে। তিনি কাউকে না জানিয়ে ফিস্টের ব্যবস্থা করেছেন। বাকি মাস সাবধানে বাজার করে তিনি নাকি সব পুষিয়ে নেবেন। পান্থনিবাসে নিজেদের দুঃখ কষ্ট আমরা ভুলে থাকার চেষ্টা করি, তবু একবার মন ভেঙে পড়ে যেতে চায়। বাড়ির চিঠি পড়ে আজ আমার বড় কষ্ট হচ্ছে। হাতে একেবারেই টাকা পয়সা নেই, থাকলে
আজ রাতেই বাড়ি চলে যেতাম। প্রাইভেট মাস্টারিটা ভালো লাগছে না। ভদ্রলোক কিছুতেই টাকা দিতে চান না। বেতন দেবার সময় হলেই অম্লান বদনে বলেন, এই মাসে একটা ঝামেলা আছে, সামনের মাসে টাকা নেন। পরের মাসেও তার হাতে টাকা থাকে না। অল্প কিছু দিয়ে বলেন বাকি টাকাটা দিন 7 পরে চেয়ে নেবেন। দিন 7 পর টাকা চাইলে মহাবিরক্ত হয়ে বলেন, মাসের মাঝখানে আমি টাকা পাই কোথায়, বলেন দেখি। বিচার বিবেচনা তো কিছু আপনার থাকা দরকার। পড়াবার সময় কাছে বসে থাকেন। বাচ্চা দুটি একসময় ঘুমে ঢুলতে থাকে। আমি উঠতে চাইলেই গম্ভীর হয়ে বলেন, এখনই উঠবেন কি, 10টা তো বাজে নাই। হাতের লেখাটা আর একবার লেখান। বাচ্চাদের উঠিয়ে নিয়ে চোখে পানির ঝাপটা দিয়ে আবার এনে বসান। মেয়েটি করুণ চোখে তাকায় আমার দিকে, বড় মায়া লাগে। শফিকের সঙ্গে কথা বলে মাস্টারিটা ছেড়ে দিতে হবে। ওর সঙ্গে দিনের বেলা কাটা কাপড়ের ব্যবসা করে রাতে নাইট কলেজে পড়ব। শফিকের যদি লজ্জা না লাগে, আমার লাগবে কেন? বাড়িতে সাহায্য করতে হবে। আজ আর পড়াতে না গিয়ে শফিকের জন্য বারান্দায় মোড়া পেতে রইলাম। করিম সাহেবের আজও গায়ে তেল মেখে বারান্দায় মাদুরের উপর শুয়ে আছেন। আমার সঙ্গে আলাপ জমাবার চেষ্টা করছেন। নিচে রাতের মাথায় এক বালতি ঠান্ডা পানি ঢাললে দেখবেন মৌনব্রত কোথায় গেছে। ফরফর করে কথা বলবে, বুঝলেন? এসব ধান্দাবাজি আমার কাছে চলবে না। আমি চুপ করে রইলাম। করিম সাহেব বললেন, আরে ভাই, লোক চড়িয়ে খাই। আমার সঙ্গে চালাকি মৌনব্রতের পাছাই লাথি। শফিক ফিরল অনেক রাতে। চোখে মুখে দিশেহারা ভাব, গায়ে আকাশ পাতাল জ্বর। জ্যোতিষানব তার গায়ে হাত দিয়েই মৌনব্রত ভেঙে ফেললেন। চেঁচিয়ে বললেন, পানি ঢালতে হবে মাথায়, আর ডাক্তার লাগবে একজন। শফিক চিচি করে বলল, ডাক্তার দেখিয়ে এসেছি, প্রেসক্রিপশন লিখে দিয়েছে, টাকা থাকলে ওষুধ আনান, আমার কাছে নাই কিছু। জ্বর বাড়তেই থাকল। শফিক আরক্ত চোখে নিশানাথের দিকে তাকিয়ে বলল, আয়ু রেখাটা দেখেন দেখি ভালো করে। এত সকালে মরলে হবে না, কাজ অনেক বাকি আছে। নবী সাহেব, আজিজ সাহেব, করিম সাহেব সবাই এসে ভিড় করে দাঁড়ালো। আমি জ্বরের গতি দেখে স্তম্ভিত হয়ে গেলাম। কিন্তু আশ্চর্য, শেষ রাতের দিকে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। শফিক ভালো মানুষের মতো উঠে বসে বলল, খিদে লেগেছে, কি খাওয়া যায় বলেন দেখি নিশানাথবাবু। নিশানাথ জ্যোতিষানব আমাকে আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে বললেন, বড্ড ঝামেলা হয়ে গেছে রঞ্জু, ভয়ের চোটে মানত করে ফেলেছিলাম। আজ রাতে জ্বর কমলে কাল দুপুরেই কাঙ্গালি ভোজন করাবো। হাতে পয়সা করি মোটেই নাই। এদিও দেখি জ্বর কমেই গেছে। তারপর মা ব্রহ্মময়ী একই বিপদে ফেলল আমাকে। শীতের শুরুতে বাবা এসে হাজির। খোঁচা খোঁচা দাড়ি, সারা মুখে, গায়ে একটা ময়লা কোট। স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে, চেনা যায় না এমন। মায়ের চিঠিতে স্বাস্থ্য খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু তা যে এতটাও, তা কল্পনা করিনি। নিচের পাটির একটা দাঁত পড়ে গিয়ে এমন অদ্ভুত দেখাচ্ছে তাকে। ও রঞ্জু, কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম। আমি অনেকক্ষণ কোনো কথাই বলতে পারলাম না। বারবার মনে হলো বাবার মাথার দোষটা হয়তো সেরে গেছে। না সারলে এত দূরে ঠিকানা খুঁজে খুঁজে এলেন কি করে? তবুও সন্দেহ যায় না, বারবার জিজ্ঞাসা করি, মাকে বলে এসেছেন তো বাবা? না বলে আসেননি তো? বাবা পরিষ্কার কোনো উত্তর দেন না। একবার বলেন, হ্যাঁ বলেছি তো। আবার বলেন, বলবো কি করে, তোর মা তো কথা বলেন আমার সঙ্গে। ভাত খাওয়ার সময় আমি সামনে থাকলেও বলে, পারুল, তোর বাবাকে খেতে বল। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন
হুমায়ুন আহমেদের অন্যদিন, পর্ব 2।